আমরা পরের ক্লাস শুরু করলাম গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামে গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামে গ্যাস ব্যাপন সূত্র। প্রথম কথা হচ্ছে ব্যাপন জিনিসটা কি। ব্যাপন মানে হচ্ছে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার যে প্রবণতা পদার্থের, সেটাকেই আমরা ব্যাপন বলে থাকি। ধরো আমি একটা সেন্টের শিশি খুললাম, বেশ গন্ধ আছে, একটুখানি হয়তো ঘরের এক কোণাতে ছিটিয়ে দিলাম, সেখানে খুব গন্ধ পাওয়া গেল। ঘরটা যদি বড় হয় তাহলে উল্টো কোণায় গিয়ে তখনই তুমি গন্ধটা পাবে না, কিন্তু সামান্য কিছুক্ষণের মধ্যেই দেখবে গোটা ঘরের মধ্যেই সেই সুন্দর গন্ধটা ছড়িয়ে গেছে একদম গোটা ঘরের মধ্যে। এটা ব্যাপনের কারণে। যেখানে আমি সেন্টের শিশিটা খুলেছিলাম বা ছড়িয়েছিলাম, সেখানে তার ঘনত্ব অনেক বেশি ছিল, পরিমাণ বেশি ছিল, সেন্টের গন্ধটা বেশি পাওয়া যাচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা গোটা ঘরের মধ্যে ছড়িয়ে গেল। এইভাবে বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যে চলন, তাকেই আমরা বলি ডিফিউশন। হ্যাঁ, তো গ্রাহাম বলে একজন বিজ্ঞানী, তিনি এই ডিফিউশনের ওপর কিছু গবেষণা করেছিলেন। রেট অফ ডিফিউশন বলে একটা কথা আছে, বুঝলেন, ব্যাপন হার, সেটা আমরা জানি আগে। ব্যাপন হার, রেট অফ ডিফিউশন। ধরো তুমি একটা সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস রেখেছ। তোমরা রাস্তায় অনেক সময় বেলুনওয়ালা দেখতে পাও, বেলুনে গ্যাস ভরে বাচ্চা ছেলেদের, অনেক সময় বড়রাও তোমরা নাও। বেলুনে হাইড্রোজেন গ্যাস পোড়া থাকে, বেলুন বললেই তারা সিলিন্ডারের মুখে বেলুনটাকে আটকিয়ে গ্যাস দিয়ে সেটাকে ভর্তি করে দেয়, কিন্তু হাত ফসকে গেলে বেলুনটা আকাশে পালিয়ে যায়, উড়ে চলে যায়, হালকা গ্যাস হাইড্রোজেন। এই যে সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন আছে, সিলিন্ডারের মুখে নলটুকু খুলে দিলে পরে সেখান থেকে হাইড্রোজেন বাইরে বেরিয়ে আসছে, এটা তো এক ধরনের ব্যাপন। সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস অনেক পরিমাণে আছে, তার ঘনত্ব অনেকটা বেশি। এবার সেই হাইড্রোজেন বাইরে আসছে কেন? কারণ বাইরে তো হাইড্রোজেন কম, বাতাসে কতটুকু হাইড্রোজেন, আর সিলিন্ডার ভর্তি হাইড্রোজেন। তাহলে সিলিন্ডারের মধ্যে যে হাইড্রোজেন, তার পরিমাণ সব সময় বাইরের হাইড্রোজেনের চেয়ে বেশি থাকছে, তাই সিলিন্ডারের মুখ খুলে দিলেই হাইড্রোজেন বেরিয়ে আসছে এবং সামনে বেলুন পেলে বেলুনের মধ্যে ঢুকে পড়ছে। তো এটা এক ধরনের ব্যাপন। ব্যাপন হার মানে প্রতি একক সেকেন্ডে কত গ্যাসের ব্যাপন হচ্ছে। ডিফিউশন অকার পার ইউনিট টাইম। এই ইউনিট টাইমটা তুমি সেকেন্ডে মাপতে পারো, মিনিটে মাপতে পারো, ঘন্টায় মাপতে পারো। প্রতি একক সময় কতটা গ্যাসের ব্যাপন হয়, ডিফিউশন অকার পার ইউনিট টাইম। ধরো তুমি এই সিলিন্ডারের মধ্যে 50 সিসি হাইড্রোজেন গ্যাস ভর্তি করে রেখেছো। এই সিলিন্ডারের মুখ খুলে গেছে, সমস্ত গ্যাসটা বাইরে আসতে হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। তাহলে 30 সেকেন্ডে কতটা গ্যাসের ব্যাপন হয়? 50 সিসি। তাহলে 1 সেকেন্ডে ব্যাপন হচ্ছে কতটা গ্যাসের? 50/30। এইটাকেই আমরা বলি এত সিসি পার সেকেন্ড, এটাকেই আমরা বলি রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন।
অর্থাৎ ব্যাপন হার প্রতি একক সময়ে কতখানি গ্যাসের ব্যাপন হচ্ছে সেই মাপটুকু, রেট অফ ডিফিউশন। বুঝতে পারছো কথা? সাধারণভাবে কোনো একটা পাত্রে ধরে নিলাম ভি আয়তনের গ্যাস আছে, ভি মিলিলিটার গ্যাস আছে। সেই পাত্রের গায়ে একটা ছোট ফুটো করে দেওয়া হলো, গ্যাসটা বাইরে বেরিয়ে এলো, বেরোতে টি সেকেন্ড সময় নিল। তাহলে ব্যাপন হার আর ইকুয়াল টু কি? ভি বাই টি। অর্থাৎ টি সময়ে ভি আয়তন গ্যাসের ব্যাপন হচ্ছে, তাহলে একক সময়ে কতখানি গ্যাসের ব্যাপন হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপন হার, রেট অফ ডিফিউশন। ডিফিউশন অকার পার ইউনিট টাইম। তো গ্রাহাম সাহেব এই ব্যাপন হারের উপর একটা সূত্র দিলেন। উনি বললেন যদি চাপ ও উষ্ণতা স্থির থাকে তাহলে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসের বর্গমূলে ব্যস্তানুপাতিক, গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। ধরি পি চাপে এবং পি পরম উষ্ণতায়, ধরছি পি চাপে টি পরম উষ্ণতায় কোনো গ্যাসের, টি পরম উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন হার R. Let us consider under pressure P and at temperature T the rate of diffusion of a gas is R এবং ঘনত্ব D. And its density be D. ব্যাপন হার হচ্ছে R এবং ঘনত্ব D। তাহলে অ্যাকর্ডিং টু গ্রাহামস ল অফ ডিফিউশন, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে আমরা পাই R ভ্যারিজাস 1/√D, যখন P আর T হচ্ছে কনস্ট্যান্ট। এই হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবং তার ম্যাথমেটিক্যাল ফর্ম। R equal to K by √D, এখানে হচ্ছে K কনস্ট্যান্ট। বোঝা যাচ্ছে কথাটা? এবার লেখো, ধরি পি চাপে টি পরম উষ্ণতায় এ এবং বি দুটি গ্যাসের এ এবং বি দুটি গ্যাসের ব্যাপন হার R1 এবং R2 এবং ঘনত্ব and density is D1 or D2.
R1 R2 হচ্ছে ব্যাপন হার আর ঘনত্ব হচ্ছে d1 d2। তাহলে R1 ভ্যারিজ অ্যাজ 1/√d1 এবং R2 ভ্যারিজ অ্যাজ 1/√d2 যখন P আর T হচ্ছে ধ্রুবক। P T কনস্ট্যান্ট, P এবং T হচ্ছে ধ্রুবক। তাহলে R1 ইকুয়াল টু K/√d1 এবং R2 ইকুয়াল টু K/√d2, where K constant, K ধ্রুবক। K হচ্ছে ধ্রুবক। তাহলে R1/R2 ইকুয়াল টু বললে আমরা পাবো √d2/d1। R1/R2 ইকুয়াল টু √d2/d1। কে কেটে গেল, কেটে গিয়ে √d2/d1। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, R1/R2 equal to √d2/dh d1/dh। এখানে dh হচ্ছে ডেনসিটি অফ হাইড্রোজেন under same pressure and at same temperature। অর্থাৎ ওপর নিচে আমি একই চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করে দিলাম। ওপর নিচে একই জিনিস দিয়ে ভাগ করে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে R1/R2 ইকুয়াল টু কি পেলাম আমরা, √d2/d1। এখানে d1 বড় হাতের d1 এবং d2 হচ্ছে, এই দুটো হচ্ছে ভেপার ডেনসিটি, ঘনত্ব না, বাষ্প ঘনত্ব। ভেপার ডেনসিটি of A and B গ্যাস। A এবং B গ্যাসের বাষ্প ঘনত্ব, ভেপার ডেনসিটি অফ A and B গ্যাস, A এবং B গ্যাসের বাষ্প ঘনত্ব। বোঝা যাচ্ছে কথাটা? কেন? দেখো, মানে কোন গ্যাসের ঘনত্বকে যদি আমি একই চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই গ্যাসের বাষ্প ঘনত্ব পাই। কোনো একটা গ্যাসের ঘনত্বকে যদি আমি একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সেই গ্যাসের বাষ্প ঘনত্ব পাবো। কেন পাবো বলো তো? ভেপার ডেনসিটির সংজ্ঞাটা কি আমরা মনে করে দেখি তো, পাবো বললেই তো হবে না। বাষ্প ঘনত্ব মানে কি? ভেপার ডেনসিটি at a particular temperature, at a particular
temperature and pressure mass of definite amount of a gas, mass of definite amount of a gas, একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বাই mass of same volume of hydrogen under same pressure and at same temperature. একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই একই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বাই একই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটাই বাষ্প ঘনত্ব। এট এ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মাস অফ ডেফিনিট অ্যামাউন্ট অফ এ গ্যাস divided by mass of same volume, same amount of hydrogen, volume বলাটা ঠিক না, mass of the definite amount, definite volume of a gas, তাও বলতে পারো, mass of definite volume of a gas, নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর divided by mass of same volume of hydrogen under same pressure and at same temperature. ঠিক আছে, নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বাই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, একই চাপ ও উষ্ণতা, এটাই হচ্ছে বাষ্প ঘনত্ব। তো নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভরকে আমরা ধরে নিতে পারি 1 সিসি, মাস অফ 1 সিসি অফ এ গ্যাস, মাস অফ 1 সিসি অফ এ গ্যাস divided by mass of 1 cc hydrogen gas, both under same condition of temperature and pressure, both under same condition of temperature and pressure. এখন ভলিউমটা, ডেফিনিট ভলিউমটাকে আমি এক আয়তন ধরে নিলাম, তাহলে সম আয়তনটাকেও এক আয়তন ধরে নিতে পারি। তাহলে 1 সিসি কোনো গ্যাসের ভর মানে কি? 1 সিসি কোনো গ্যাসের ভর মানেই সেই গ্যাসের ঘনত্ব। 1 সিসি হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব, এবং দুটোকে একই চাপ ও উষ্ণতায় মাপা হচ্ছে, সেটাই হচ্ছে ওই গ্যাসের ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব। বুঝতে পারলে কথাটা? সুতরাং কোনো গ্যাসের ঘনত্বকে যদি আমি হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ভাগ করি, দুটো ঘনত্বকেই, দুটো ডেনসিটিকেই অবশ্য একই টেম্পারেচার এবং প্রেসারে মাপতে হবে, না হলে হবে না। তাহলে আমরা সেই গ্যাসের বাষ্প ঘনত্ব পাবো। তাই আমরা এখানে হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ভাগ করার ফলে ছোট ডি থেকে বড় ডিতে এসেছি। ছোট ডি হচ্ছে নর্মাল ডেনসিটি আর বড় ডি হচ্ছে ভেপার ডেনসিটি। ঠিক আছে, দেখো ফর্মুলাটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে। এখন D2 সমান হচ্ছে M2/2,
D1 মানে হচ্ছে M1/2। এখানে M1 আর M2 হচ্ছে মলিকুলার ওয়েট অফ A and B গ্যাস। molecular weight of A and B গ্যাস। A এবং B গ্যাসের আণবিক গুরুত্ব, molecular weight of A and B গ্যাস। ঠিক আছে, তাহলে R1/R2 equal to √M2/2 divided by M1/2। 2 কেটে গেল, √M2/M1। এই একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা পেয়েছিলে তোমরা অঙ্ক কষার খুব সময় দেখবে, যেটা যখন কাজে লাগবে সেটাকে আমরা তখন ব্যবহার করব। এটা আমরা পেলাম, আর একটা ফর্মুলা হিসাবে এটা আমরা পেলাম। ফর্মুলাটাকে আরো একটু বাড়িয়ে নিতে পারি, যেমন কিরকম দেখো, ধরো এ গ্যাস, তার ভলিউম হচ্ছে V1 লিটার, আর টাইম টেকেন ফর ডিফিউশন, টাইম টেকেন ফর ডিফিউশন that is equal to T1। এরকম যদি হয় তাহলে R1 equal to V1/T1। R1 সমান কি হলো? V1/T1। একই রকম ভাবে B গ্যাসে ভলিউম যদি হয় V2, if the volume of B gas be V2 and time taken for diffusion, time taken for diffusion এটা যদি T2 হয় তাহলে R2 equal to V2/T2। R2 equal to V2/T2। তাহলে R1/R2 equal to কি দাঁড়াবে তোমার? R1 তো V1/T1, R1 হচ্ছে V1/T1 আর R2 হচ্ছে V2/T2 সমান V1 into T2 by V2 into T1। V2 into T1 এই হলো R1/R। তাহলে V1 into T2 by V2 into T1 এটা সমান কি হলো? √M2/M1। This is equal to √M2 divided by M1। বোঝা গেল? এখন অনেক সময় অঙ্কের মধ্যে দেয়া থাকবে যে দুটো সম আয়তনের গ্যাস, একটার ব্যাপনের সময় লাগে 10 সেকেন্ড, একটার ব্যাপনের সময় লাগে 20 সেকেন্ড। তার মানে V1 সমান V2, এটা একটা ফর্মুলা, জানা ফর্মুলা। এখন V1 সমান যদি V2 হয়, V1 equal to V2, তাহলে আমরা লিখতে পারি T2/T1 equal to √M2/M1। T2/T1 equal to √M2/M1। অর্থাৎ দুটো একই আয়তনের গ্যাস, কেউ 10 সেকেন্ডে ব্যাপিত হচ্ছে, কেউ 20 সেকেন্ডে। তাহলে ফর্মুলাটা এইভাবে আমরা নিতে পারি যে T2/T1 equal to √M2/M1। আবার এমন হতে পারে, ধরো T1 equal to T2, মানে দুটো গ্যাসের ভলিউম আলাদা, 20 সিসি এ গ্যাস, 30 সিসি বি গ্যাস, কিন্তু তাদের ডিফিউশন হয় একই সময়, মানে T1 ও যা T2 ও হয়। তাহলে তুমি ফর্মুলাটা পাবে V1/V2 equal to √M2/M1। তোমার এই সমস্ত ফর্মুলাগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। অঙ্ক কষার সময় বেছে বেছে অঙ্কে যে ডেটা দেওয়া আছে
সেই অনুযায়ী বেছে বেছে তোমাকে ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে। অঙ্ক কঠিন খুব একটা কিছু থাকে না, আমরা পরের দিন কোর্সে দেখাবো অঙ্ক, কিন্তু ফর্মুলাগুলো ধাতস্থ হলে খুবই সহজ অঙ্ক। বুঝেছো? আজকে এই পর্যন্তই থাকলো।